আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদেরকে শর্ট রিভিশন প্রোগ্রামের কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টারে যা যা আছে থিওরি, তারপরে এখান থেকে কি কি ম্যাথ আসে, জাস্ট সেটা একটা রিভিশন দিব অল্প সময়ে, যাতে এই পুরো চ্যাপ্টারটা তোমাদের একটা কম্প্যাক্ট রিভিশন হয়ে যায়। তার জন্য শর্ট রিভিশন প্রোগ্রাম। এটা মূলত জিএসটি বেস। তো একদম রিভিশনের জন্য এটা সবার জন্যই প্রয়োজন। বাট দেখো এখন কি করতে পারি। ফার্স্টে দেখো কি বলছি, যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখন ধ্রুব বল দ্বারা কি, ধ্রুব বল দ্বারা কি বোঝায়? যে একটা কনস্ট্যান্ট বল, যেখানে আমার বল সেম হবে, এই বল পরিবর্তন না। তাহলে একটা নির্দিষ্ট সময়ে বা একটা সার্টেন টাইমে যেই বলটা থাকে সেটাই হচ্ছে ধ্রুব বল। এখানে তাহলে আমাদের মেইন ফর্মুলাটা কি? ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, এফ ডট এস। আর এফ ডট এস ইজিক্যাল টু কি? এফ এস কস থিটা। আচ্ছা দেখো তো, যে এইখানে আমি যদি ছোট্ট করে দেখাই, ধরো এখানে কি কি বলছে, যে এই দিক বরাবর যদি আমি বল প্রয়োগ করি, ধরো একটা বস্তুকে আমি এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, তার সরণ এই দিকে হইছে এস, বল এদিকে প্রয়োগ করছি, সরণ এই দিকে হইছে এস, তাহলে এটার মধ্যবর্তী একটা কোণ আছে, এই এফ এস কস থিটা, এটাই হচ্ছে ফর্মুলা। এখন এইটাকে যদি আমি এই দিকে বর্ধিত করি, এইভাবে যদি লিখি, তাহলে এইটুকু পোর্শনকে কি আমি এফ কস থিটা লিখতে পারবো না? এফ কস থিটা। আবার এইটুকু পোর্শনকে কি আমি এস কস থিটা লিখতে পারবো না? অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি, যে বল ইন্টু সরণের একটা উপাংশ, সরণের দিকে বলের একটা উপাংশ। এই যে এস কস থিটাটা কি? বলের দিকে সরণের একটা উপাংশ না? এই যে এস কস থিটা, এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণের একটা উপাংশ। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা, বল ইন্টু বলের দিকে সরণের একটা উপাংশ। এটা আমি বলতেই পারি। এখন এইখানে আমার এফ আর এস এই দুইটা আমার চেঞ্জ হবে না, বাট আমি যদি থিটার মানটা চেঞ্জ করি, আমি যদি থিটার মান চেঞ্জ করি, তাহলে সেইখানে আমার এই কাজের একটা মান, আলাদা আলাদা মান পাওয়া যাবে। যখন থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, তখন কি হবে? হাইয়েস্ট কাজ। কারণ কি, দেখো কস, কস জিরোর মান কত? 1। তাহলে যদি আমি বলটাকে এই দিক বরাবরই প্রয়োগ করি, তাহলে সে এই দিক বরাবরই যাবে। বল এই দিক বরাবর প্রয়োগ করলাম, তার সরণ এই দিকে হচ্ছে, অর্থাৎ এখানে তার সরণ আর বলের দিক সেম। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ কি? সর্বোচ্চ। এই ক্ষেত্রে কাজ সর্বোচ্চ। থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে এইখানে আমার কি হবে? একদম নিম্ন কাজ হবে 180। কস 180-র মান কত? -1। অর্থাৎ আমি যদি বল এই দিকে প্রয়োগ করি, কাজ এই দিকে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই, এটা কিভাবে পসিবল, যে আমি সামনের দিকে বল প্রয়োগ করলাম আর সে হচ্ছে তার সরণ হচ্ছে পিছনের দিকে, এটা কিভাবে পসিবল? আচ্ছা দেখো তো, আমরা একটা বস্তুকে, লাইক ধরো এইখানে যদি আমি তোমাকে বুঝাই, যে এই বলটাকে বা এই বস্তুটাকে আমি এই দিক বরাবর যদি বল প্রয়োগ করি, তার সরণ কোন দিকে হবে? এই দিকে। বাট এই যে দেখো, তার ফ্রিকশন, তার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উল্টা দিকে। তাহলে তার সরণ হচ্ছে এই দিকে, তার ফ্রিকশন হচ্ছে এই দিকে। ফ্রিকশন কি এক ধরনের বল না? ঘর্ষণ বল কি এক ধরনের বল না? তাহলে সরণ আর ঘর্ষণ বল এখানে কি? বিপরীত। তাহলে এই যে তার সরণ হচ্ছে এই দিকে, ঘর্ষণ বল হচ্ছে এই দিকে। এই দুইটাই হচ্ছে আমার নেগেটিভ কাজ বা সর্বনিম্ন কাজ। বুঝছো? তারপরে দেখো থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে, সরি, থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হলে এখানে কাজ শূন্য। এটা কেন? কারণ এই যে কস 90-র মান কত? 0। যেরকম তুমি হচ্ছে দাঁড়িয়ে থেকে একটা বস্তুকে ঘুরাচ্ছ, তাহলে এইখানে এর কেন্দ্রমুখী বলের সাপেক্ষে বস্তুটা কি? এর কাজ শূন্য। তারপরে পৃথিবী, ধরো পৃথিবীকে কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, তাহলে এই যে এর হচ্ছে যে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল, এর সাপেক্ষে এখানে কাজ কি? শূন্য। বুঝতে পারছো? অর্থাৎ যখনই এই আমার বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? কাজ শূন্য হয়ে যাবে। আর এখন দেখো ধনাত্মক কাজ বা পজিটিভ কাজ, পজিটিভ কাজ আমরা তাহলে কখন জানবো? 90 ডিগ্রিতে যদি শূন্য হয়, তার এই দিকে যা যা আছে সব পজিটিভ। 90 ডিগ্রিতে শূন্য আর তার এদিকে সব পজিটিভ। আমার কজের মানের উপরে ডিপেন্ড করতেছে। আর 90 ডিগ্রির বেশি হইলে সেটা তখন কি হয়ে যাবে? 90 ডিগ্রির বেশি হলে ধীরে 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 নেগেটিভ হইতে থাকে, তাই না? 90 ডিগ্রির বেশি হলেই নেগেটিভ হয়। 90 ডিগ্রির বেশি হইলে নেগেটিভ, 180-র কম। তাহলে এটা কত? 90 ডিগ্রির থেকে বেশি, 180 থেকে কম। এটা কি কি কাজ? এটা হচ্ছে নেগেটিভ কাজ। বুঝছো? আশা করি বুঝছো। এখন আরেকটা আছে আমাদের, হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা। ধরো এইখানে আমার বল কনস্ট্যান্ট, আমি এই দিক বরাবর 2 নিউটন বল প্রয়োগ করলাম, তার সরণ হচ্ছে 3 মিটার হয়েছে, এখানে আমার বল কনস্ট্যান্ট। বাট যদি তোমাকে বলা হয় যে একটা বস্তুকে 2x বল প্রয়োগ করা হইলে, 2 নিউটন, 2x নিউটন বল প্রয়োগ, বল প্রয়োগ করা হলে সরণ, x1 হচ্ছে 0 মিটার, 0 মিটার থেকে x2 ইজিক্যাল টু 3 মিটার। তাহলে কাজ কত?
যদি এমন প্রশ্ন বলে যে 2x নিউটন বল প্রয়োগ করা হলে, একটা বস্তুর উপরে 2x নিউটন বল প্রয়োগ করা হলে তার সরণ 0 থেকে 3 মিটার পর্যন্ত হয়, তাহলে তার কাজ কত? দেখো তো, এই যে এই 2x কে যখন আমি 0 দ্বারা গুণ করব তাহলে সেখানে আমার বল কত? 0। যখন এইটাকে আমি 1 দ্বারা গুণ করব তখন এটা কত? 2। যখন একে আমি 2 দ্বারা গুণ করব সেখানে কত হবে? 4। তো এই যে একটা হচ্ছে পরিবর্তন হচ্ছে না, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কি একটা পরিবর্তনশীল বল? এখানে তো বল ধ্রুবক না, বা এখানে বল ধ্রুব না। তাহলে এইখানে যে বলের যে একটা পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাহলে এর কাজেরও একটা পরিবর্তন হবে। তো এটাই হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এইটার এই যে ফর্মুলা আছে W = F/dx, এইখানে F এর জায়গায় 2x বসাবা, আর x ইনিশিয়াল কত? 0, x ফাইনাল হচ্ছে 3 মিটার। তারপর এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা এটার অ্যান্সার পেয়ে যাবো, বুঝছো? তাহলে চলো এটা যদি আমি হালকা করে তোমাদেরকে সলভ করা দিই, তাহলে কি আসে? 2x dx, এখানে ইনিশিয়াল অবস্থা 0, ফাইনাল অবস্থা কত? ফাইনাল অবস্থা 3 মিটার। তাহলে এখানে 2টা সামনে চলে আসলো, x এর উপরে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x² / 2, আর এটা লিমিট 3, 0, লিমিট হচ্ছে 3, 0। তাহলে এখন সামনে 2 থাকলো, এখন 0 দিয়ে যদি আমি এইটাকে গুণ করি বা এই x এর জায়গায় 0 বসাই, আমার কোনো ম্যাটারই করে না। তাহলে এই যে এখানে আরেকটা জিনিস দেখো তো, এই 2 আর এই 2 আমি কেটে ফেলতে পারি। এখন তাহলে এখানে কত থাকলো? জাস্ট 3 বসাই দেই, 3 এর উপরে স্কোয়ার 9, এটাই এটাই অ্যান্সার, বুঝছো? এখন এইখানে এটা যদি বুঝো, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের আমাদের গ্রাফ যদি দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? এই যে এইটা ধরো, এই দিক বরাবর বল যাচ্ছে, এই দিক বরাবর সরণ, এটা হচ্ছে আমার সেই পরিবর্তনশীল বল। দেখো এক একটা পয়েন্টে এক এক রকম, কখনো আপ কখনো ডাউন এইভাবে চলতেছে। তো এইখান থেকে আমাদের জাস্ট এই যে একটা ছোট্ট পোর্শন নেওয়া হয়, এই পোর্শনটা এতই ছোট যে একে ডিএক্স আকারে লেখা হয়। তখন আমরা কি জানি দেখো তো, এই যে এইটুকু কত? এফ। এখান থেকে কত? এফ। আর এইটুকু কত? ডিএক্স। তো এই এফ আর ডিএক্স এটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে একটা আয়ত আকারে ধরা হয়। এটা এতই ছোট হয়ে যায় যে এই যে এইখানকার পোর্শনটুকু কার্ভার দেখায় না, এটা তখন কি দেখায়? এটা জাস্ট আয়তক্ষেত্রের একটা বাহুর মতো দেখায়। অর্থাৎ এখানে টোটালটাই একটা আয়তক্ষেত্র হয়ে যায়। এটা একাডেমিকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়ে থাকে। তো এখানে আমি এত ডিটেলসে দেখাবো না, জাস্ট একটা বেসিক ধারণা মাত্র দিচ্ছি। তো এখানে তখন আমরা আয়তক্ষেত্রের ফর্মুলা আকারে লিখি। তো দেখো আয়তক্ষেত্রের ফর্মুলা যদি এখানে আমি দেই, এই যে এটা যদি আমি দৈর্ঘ্য ধরি আর এটা তাহলে কি? প্রস্থ, এফ ডিএক্স। তাহলে দেখো তো, এই এফ ডিএক্স এটা কি? এই যে এইটুকুর কাজ না, তাহলে এই টোটালটার কাজ এতখানি হবে। অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফলই টোটাল কাজ। অর্থাৎ এই টোটাল এরিয়া অফ এফএক্স গ্রাফ। এটা বলতে পারবো যে এই গ্রাফের ভিতরে যেই টোটাল ক্ষেত্রফল সেটাই কি টোটাল কাজ। তাহলে এটা যদি আমি বলতে পারি, আমি কি এইটা বলতে পারবো না তাহলে? মানে তারপর এখান থেকে আমার যদি জাস্ট গ্রাফ দেওয়া থাকে, লাইক ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা ধরো 10 নিউটন, এটা 0, এটা 4, এটা 6। এখানে এখন আমাকে বললো যে এই গ্রাফ থেকে কৃত কাজ বের করতে, তাহলে পারবো না। ফার্স্টে আগে এই যে এইটুকু আয়তের একটা ক্ষেত্রফল, তারপরে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা যোগ করলেই আমি পেয়ে যাব। তাহলে দেখো তো কি করা যায়। এইটুকু ক্ষেত্রফল, তাহলে এখানে কত? 4, প্রস্থ কত? 4, দৈর্ঘ্য কত? 10, তাহলে 4 × 10 = 40, প্লাস আমার এখন এইটুকুর কাজ হাফ ইন্টু ভূমি কত? 4 - 6 - 4, তাহলে 2, ইন্টু উচ্চতা কত? 10, এটা কাটা, তাহলে 10, 15। বুঝছো? এইটুকু বের করা যাবে এইভাবে, আশা করি বুঝছো। এখন সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তো এইখান থেকে তোমাদের বেশি কিছু না, জাস্ট উদাহরণটুকু দেখলেই ইনাফ। এখান থেকে অনেক কিছু যে জানতে হবে একাডেমিকের মতো, যে সংরক্ষণশীল বল কিভাবে কি কাজ করে, এটা হচ্ছে কোনো পথের উপরে ডিপেন্ড করে না, এটা ইনিশিয়াল আর ফাইনাল অবস্থার উপরে ডিপেন্ড করে। এত কিছু এখন আর জানতে হবে না। তো এখন তুমি কি করবে? জাস্ট এটার উদাহরণটুকু দেখবে যে সংরক্ষণশীল বলের উদাহরণ কি? অভিকর্ষ বল, তড়িৎ বল আর হচ্ছে স্প্রিং বল।
অসংরক্ষণশীল বলের উদাহরণ কি? ঘর্ষণ বল, সান্দ্র বল। অসংরক্ষণশীল বল আবার তোমার এটা পথের উপরে ডিপেন্ড করে, ইনিশিয়াল আর ফাইনাল অবস্থার উপরে ডিপেন্ড করে না। লাইক এই যে এই সংরক্ষণশীল বল, যে অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল আমি যদি উদাহরণ দেই, যে একটা বস্তুকে এইখান থেকে আমি যদি উপরে নিয়ে যাই আবার উপর থেকে নিচে নিয়ে আসি, এটা আলটিমেটলি কাজ শূন্য হয়ে যাবে। কারণ কি? এটা ইনিশিয়াল আর ফাইনাল অবস্থার উপরে ডিপেন্ড করতেছে। ইনিশিয়াল অবস্থা এই নিচেই ছিল, ফাইনাল অবস্থাও তার নিচেই হয়েছে, তাহলে এইখানে এর কাজ শূন্য হয়ে যাবে। বাট ঘর্ষণ বলকে তুমি যদি এইখান থেকে ধরো, এটা হচ্ছে আমার হাত একটা টেবিলের এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টে নিলাম, এই পয়েন্টে নিলাম, এক একটা জায়গায় কিন্তু এক এক রকম ঘর্ষণ বল কাজ করছে। তো এইটা আলটিমেটলি জিরো হবে না, মাইনাস সামথিং হয়ে যাবে। তো বুঝছো? দেখো জিএসসি পরীক্ষা তো সামনে চলেই আসছে, আর বেশি দিন টাইম নাই। তো এই টাইমে তোমাদের আর কোথাও পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হওয়া লাগবে না, বাট তোমরা বেশি বেশি এক্সাম দিও। এক্সাম দিয়ে নিজের কিন্তু ভুলগুলো যাচাই করো যে তোমাদের কোথায় ভুল হচ্ছে। আর এই কথা চিন্তা করে আমাদের অসমিয়াম থেকে কিন্তু একটা এক্সাম ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে কি থাকতেছে 18টি অনলাইন এক্সাম থাকতেছে, তারপরে 18টি প্রিন্টেড এক্সাম, তারপরে গাইডলাইন সেশন, তারপরে তো আবার লিডার বোর্ড থাকতেছে। তো এইখানে যেই সবগুলো আছে না, এটার ভিতরে একদম স্পেশাল একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড এক্সাম। এটা কিন্তু অসমিয়ামের ইউনিক, এই ইউনিক থেকে আরো বেশি ইউনিক হয়ে গেছে এবার আমাদের যখন ওয়েবসাইটটা আসছে। ওয়েবসাইটে তোমাদের প্রিন্টেড মডেল টেস্ট দিয়ে দেওয়া হবে। তো সেখানে জাস্ট তুমি স্ক্যান করবা, আর সাথে সাথে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। এই স্ক্যান করার সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবে, তোমার লিডার বোর্ড দেখতে পারবা যে প্রিন্টেড এক্সামে কত কি হয়েছে। ভাই আমাদের সময় যদি এই সুবিধা থাকতো তাহলে কে না ভোগ করতো বলো? যে তুমি ঘরে বসে থেকে তুমি এক্সাম দিচ্ছ, তোমার এই দূরে গিয়ে এক্সাম দিয়ে আসতে হচ্ছে না। অফলাইন এক্সাম কিন্তু দেওয়া জরুরি। অফলাইন এক্সাম দিতে হলে আমরা কি করি? অনেক দূরে যাই, কোনো এক্সাম সেন্টারে যাই, সেখানে গিয়ে এক্সাম দিই। এতে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। আমাদের হাতে তো আর বেশি টাইম নেই, মাত্র 1 মাসের মতো সময় আছে। এই 1 মাসের ভিতরে আমাদের যতটুকু পারা যায় আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঘরে বসে এক্সাম দেওয়া উচিত। বাট ঘরে বসে এক্সাম দিতে গেলে তো আমরা অফলাইনের মতো আর ফিল পাই না। তো কি করি? যে অনলাইনে দাগাই, এই করি ওই করি। বাট এখানে তোমরা জাস্ট একবার গিয়ে ওএমআর শিটটা নিয়ে আসবা, আর যদি পারো কোশ্চেনগুলো প্রিন্ট আউট করে নিবা, নিয়ে ঘরে বসে থেকে এক্সাম দিবা। আর এক্সাম শেষে এক্সামের তুমি যে এক্সামের অ্যান্সার পত্রটা বা অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেটা জাস্ট ছবি তুলে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিবা। ওইখানেই তোমার একদম ওরা যাচাই করে অ্যান্সার দিয়ে দেবে তোমাকে একদম ইনস্ট্যান্ট। তো বুঝছো? তাহলে এটা অবশ্যই একটা নতুন ফিচার, বা এটা এখন পর্যন্ত অনলাইনে কেউ দেয় নাই। তো আশা করি তোমাদের এইখান থেকে ইজিলি তোমরা এক্সাম বা তোমাদের যে প্রিপারেশন সেটা একদম 100% ঠেকাতে পারো। তো ঘর্ষণ বল, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ কেমন হয়, বা এটার হচ্ছে উদাহরণ আমি বলে দিছি, আর হালকা একটু কনসেপ্ট দিয়ে দিছি। আশা করি এটা বুঝছো। এখন আমরা শক্তি রিলেটেড ফর্মুলাতে চলে যাবো। তো শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছুর কাজ করার সামর্থ্য। কোনো কিছুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তো এই শক্তি সচরাচর আমাদের বইয়ে যেটুকু কাজে লাগে সেটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি। গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে হাফ mv², আর ইপি ইজিক্যাল টু mgh, অর্থাৎ স্থিতিশক্তি। এখন গতিশক্তি আর স্থিতিশক্তি একই ফর্মুলা দিয়ে প্রকাশ করা যায় যখন সেটা আমরা হচ্ছে পড়ন্ত বস্তু বা বস্তুকে তোলার কাজে ব্যবহার করি। যে একটা বস্তুকে ধরো, এই কলমকে আমি এই জায়গা থেকে ধরে নিয়ে উপরে তুললাম, তাহলে সেই কলমটা কি করছে? সেই স্থিতিশক্তি সঞ্চয় করছে, করে উপরে উঠছে, তারপরে সেইখান থেকে এটা কি হয়েছে? পড়ে যাচ্ছে। আমরা কি জানি শক্তির নিত্যতা অনুযায়ী যে শক্তির সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এটা জাস্ট রূপ পরিবর্তন করে। এই কলমটাকে আমি উপরে নিলাম, সে স্থিতিশক্তি সঞ্চয় করে উপরে উঠছে, তারপরে যদি এখান থেকে ছেড়ে দিই গতিশক্তি নিয়ে সে নিচে পড়বে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে একটা বস্তুকে যখন আমি উপরের দিকে তুলবো সেই ক্ষেত্রে আমার ইপি কাজ করে, আর যখন সেটা নিচের দিকে পড়ে তখন সেইখানে আমার কি কাজ করে? ইকে কাজ করে, অর্থাৎ গতিশক্তি কাজ করে। তাহলে উপর থেকে যখন আমি একটা বস্তুকে ফেলা দিচ্ছি তখন সেইখানে আমি জাস্ট ইকে ইজিক্যাল টু mgh লিখতে পারি, আর যখন একটা বস্তুকে আমি নিচ থেকে উপরের দিকে তুলছি সেই ক্ষেত্রে আমি ইপি ইজিক্যাল টু mgh লিখতে পারি। বুঝছো? তো এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে ইকে ইজিক্যাল টু ইপি ইজিক্যাল টু mgh। ইকে কখন? যখন বস্তুটি উপর থেকে নিচে পড়তেছে, আর ইপি কখন? যখন বস্তুটাকে নিচে থেকে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখন একটা ফর্মুলা তোমাদের মানে একটা কোশ্চেন বরাবরই চলে আসে যে গতিশক্তি আর বিভব শক্তি রিলেটেড। সেটা কি? যে গতিশক্তি একটা বস্তুকে এত উচ্চতায় নিলে বা এইখানে নিলে সেখানে গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ, এই রিলেটেড। তো যদি বলে যে গতিশক্তি বিভব শক্তি বা স্থিতিশক্তির n গুণ হয়, তাহলে এই এইচ, যে নতুন যেই উচ্চতা বা যেই ডিস্টেন্সে সেইখানে n গুণ হচ্ছে, সেটার মান h ডিভাইডেড বাই n+1। লাইক ধরো এইখানে আমার বলে দিল যে এইচ উচ্চতা, একটা বস্তুকে এইচ উচ্চতায় নেওয়া হচ্ছে, এই এরকম একটা পজিশনে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এই পজিশনে গতিশক্তির বিভব শক্তির দ্বিগুণ, আর এই এইচ এর মানটা কত? তখন এইখানে এই এইচ প্রাইম ইজিক্যাল টু এইচ ডিভাইডেড বাই n+1। এই এইচটা হচ্ছে টোটাল এইচ, অর্থাৎ এইটুকু এইচ, আর এখানে দ্বিগুণ তাহলে কত? দ্বিগুণ এই যে 8+1, তাহলে কি আসে দেখো তো? এইচ ডিভাইডেড বাই 3, h/3। সেম জিনিস যদি বলে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, তাহলে এইখানে যে ওয়ানটা আছে সেটাকে জাস্ট আমি একবার ইনভার্স করে দিব, অর্থাৎ 1/n আকারে লিখবো, তাহলেই আমার ফর্মুলা হয়ে যাবে। তাহলে কি লিখবো? যে এইচ প্রাইম ইজিক্যাল টু এইচ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই n+1, জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট টাইপে ভরবেগ আর গতিশক্তির এই ফর্মুলা আমরা সকলেই জানি যে ইকে ইজিক্যাল টু p² ডিভাইডেড বাই 2m। এটা কোথায় থেকে আসছে? ইকে ইজিক্যাল টু আমরা কি জানি? হাফ mv²। তো হাফ mv² আমরা জানি
আচ্ছা, এটা আমি দেখাই দিই। হাফ এম ভি স্কোয়ার। তো এইটাকে যখন আমি এম দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমি এম স্কোয়ার লিখতে পারবো। তাহলে এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা কি পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো এখান থেকেই ফর্মুলা আসছে। আমি অন্যান্য গুলাও দেখালাম না, ওগুলা হচ্ছে দেখাইতে গেলে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি যত কম সময়ে তোমাদের এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া যায় সেটার জন্যই আমি এই শর্ট রিভিশন প্রোগ্রামটা নিয়ে আসছি। তো এই জন্য আমি এত ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট সংক্ষেপে দেখা দিচ্ছি। তো এখানে দেখো ফর্মুলা তাহলে আমরা কি পাইছি, ইকে ইজিক্যাল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। একটা ম্যাথ আসে যে গতিশক্তি যদি আমি x% বাড়াই তাহলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, আবার গতিশক্তি যদি ভরবেগ যদি x% বাড়াই তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে। তো এটার জন্য আমরা অনেকেই প্যারা খাই, বাট এই পার্সেন্টের হিসাবে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে যে ইজি হয়ে যাবে। যেরকম তোমাকে যদি আমি উদাহরণ দেই যে এক গতিশক্তি ধরো 300%, গতিশক্তি 300% বাড়ালে 300% বাড়ালে ভরবেগ কত, ভরবেগ কত পার্সেন্ট বাড়বে। তাহলে দেখো তো, জাস্ট এই যে এই ফর্মুলাতে আমি বসাই দিই, এই এক্স এর মান হচ্ছে আমার পার্সেন্ট, এক্স এর মান পার্সেন্ট, তাহলে ভরবেগ বাড়বে। আমাদের ফর্মুলা ভরবেগ √x প্লাস 1 মাইনাস 1। তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে এই যে যত পার্সেন্ট বাড়ছে সেইটা 300, আর একে যেহেতু পার্সেন্টের হিসাব করা যাবে না, তাহলে আমার পার্সেন্টকে ভাঙতে 100 দ্বারা ভাগ, প্লাস 1 মাইনাস 1। তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 3 প্লাস 1 4, 4 এর উপরে রুট করলে কত 2 মাইনাস 1 অর্থাৎ 1। এটাকে যদি আমি পার্সেন্ট হিসাব করি তাহলে কত 100%, অর্থাৎ আমার 100% বৃদ্ধি পাবে। যদি গতিশক্তি আমার 300% বৃদ্ধি করি, তাহলে আমার গতিশক্তি যদি আমি 300% বৃদ্ধি করি, আমার ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, 100% বাড়বে। তো এই যদি আমি 400 500 600 বা 700 বের করতে চাই, গতিশক্তি বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ভরবেগের পরিবর্তন কত হবে, জাস্ট এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারো। আবার ভরবেগ যদি x% বৃদ্ধি পায়, তাহলে গতিশক্তি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবে। সেখানে দেখো এই যে সবকিছুই সেম আছে। যখন ভরবেগ x% দেওয়া থাকবে জাস্ট এর উপরে একটা স্কোয়ার, আর যখন গতিশক্তি x% দেওয়া থাকবে তখন এর উপরে জাস্ট রুট, এইটুকুই, আর বাকি সবকিছু সেম। এখন এই যে এইখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাজশক্তি উপপাদ্য। কাজশক্তি উপপাদ্য থেকে অ্যাডমিশনের তুলনামূলক কম আসে, বাট এই ফর্মুলাটি কিন্তু অনেক কার্যকরী আর অনেক কাজে আসে, বুঝছো। এই ফর্মুলাটা অনেক জায়গায় লাগে বা এটা থিওরি জানা দরকার। সেটা কি, যে একটা বস্তুর উপরে যে মানে যতগুলো কাজ হয়, একটা বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যতগুলো কাজ হয় তার সমষ্টি গতিশক্তির পরিবর্তন। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে, এই দিকে তার সরণ হবে। এখন এই বস্তু যদি ওইদিকে সরণ হয়, তার এইখানে একটা ফ্রিকশন কাজ করতেছে, সেটা হচ্ছে এফ এস ধরলাম। তাহলে এই যে এই একটা বস্তুকে যখন আমি ঠেলা দিই, তার উপরে তাহলে কি কি বল কাজ করে, একটা তাকে তো আমি বল প্রয়োগ করতেছি, আর আরেকটা তার উল্টা দিকে ফ্রিকশন কাজ করতেছে। তো এই যে এইখানে দুইটা বল কাজ করতেছে, তাহলে আমি বলতে পারি যে ডাব্লু অফ এফ প্লাস ডাব্লু অফ এফ এস ইজিক্যাল টু, দেখো তো তার ইনিশিয়াল অবস্থা এইটা ছিল, যেখানে বেগ ইউ ইজিক্যাল টু 0। যখন আমি বল প্রয়োগ করলাম, তার একটা সরণ হয়েছে, সরণ হয়ে এটা এই পর্যন্ত গেছে। যখন সেটা নড়া শুরু করছে, তাহলে তখনই সে একটা বেগ পাইছে, তাহলে তার একটা এখানে শেষ বেগ, বা এই যে এখানে চালু হওয়ার পরে যে একটা বেগ, সেটা আমি এখানে পাবো, শূন্য না। তাহলে এই যে এটাই হচ্ছে ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বুঝছো, যে একটা বস্তুর উপরে কি কি বল কাজ করতেছে, এই কাজের সকল সমষ্টি ইজিক্যাল টু গতিশক্তির পরিবর্তন, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন আমাদের লাস্টে ক্ষমতা সমান আমরা কি জানি, যে একক সময়ে যে পরিমাণে কাজ করে সেটাই হচ্ছে তার ক্ষমতা। একটা বস্তু বা কোনো মেশিন একক সময়ে যে পরিমাণে কাজ করতে পারে সেটাই ক্ষমতা। তো এটা থেকে ফর্মুলা দাঁড়ায় যে পি ইজিক্যাল টু ডাব্লু বাই টি। এই ডাব্লু বাই টি, তাহলে এখানে দেখো তো ডাব্লু সমান আমরা কি লিখতে পারি, এফ ডট এস ডিভাইডেড বাই টি। এই এস আর টি এই দুইটা কি আমি হচ্ছে লিখতে পারি না, এস বাই টি ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, এস বাই টি ইজিক্যাল টু আমি লিখতে পারি ভি, অর্থাৎ বেগ। একক সময়ে যে পরিমাণে সরণ হয় সেটা কি বেগ। তাহলে এই যে এখান থেকে নতুন একটা ফর্মুলা তৈরি হয়েছে, সেটা এফ পি ইজিক্যাল টু এফ ভি, পি ইজিক্যাল টু এফ ভি, পি ইজিক্যাল টু এফ ভি। তারপরে দেখো কর্মদক্ষতার একটা ফর্মুলা আছে, অর্থাৎ সে কি পরিমাণে কর্মঠ বা কি পরিমাণে কাজ করতে পারে, যে
তার ক্ষমতার আউটপুট, তাকে আমি এই পরিমাণে ইনপুট দিচ্ছি বা তার কার্যকর ক্ষমতা এত, আসলে সে দেখায় কতটুকু বা সে কতটুকু করতে পারে, তার এই যে সামর্থ্য, এই সামর্থ্যের যে অনুপাত অর্থাৎ ক্ষমতার যে অনুপাত, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এটা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, পি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আর যখন এটা পার্সেন্টে হিসাব করা হবে তাকে জাস্ট 100 দ্বারা গুণ করতে হবে, তাইলেই আমি কি পার্সেন্টে হিসাব পাবো। তো কর্মদক্ষতার ম্যাথ অ্যাডমিশন টাইমে তেমন একটা আসে না, বাট অনেক সময় চলে আসে। এটার থিওরি তো অন্তত জানা থাকলো যাতে তুমি এগুলার ইজিলি সলভ করতে পারো। এখন কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কাজের মধ্যে ইট সাজানো, তারপরে মেঘ বৃষ্টি, তারপরে কুয়া নৌকা, কুয়া চৌবাচ্চা, তারপরে দেয়ালে পেরেক পোতা, এগুলোর ভিতর থেকে মেঘ বৃষ্টি তেমন একটা অ্যাডমিশনে আসে না। ইঞ্জিনিয়ারিং হইলে সেখানে কিছু পরিমাণে আসে। আর হচ্ছে কুয়া আর চৌবাচ্চা এটা অনেক ইম্পর্টেন্ট, বাট এই এই ভিডিওতে আমি সেটা রাখি নাই। যদি সেটা রাখি তাহলে ক্লাসটা আরো অনেক লেন্দি হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এত লেন্দি হোক। দরকার হয় যদি তোমাদের প্রয়োজন হয় বা তোমরা বলো যে কুয়া চৌবাচ্চাতে তোমাদের প্রবলেম থাকে, তাহলে আমি এই কুয়া চৌবাচ্চার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিওই বানাবো, ঠিক আছে, যেখানে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দেখো আমি কয়েকটা রাখছি, যেগুলো রাখছি সেগুলো আশা করি তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। যে এখানে ইট সাজানো বলছি, ফার্স্ট স্পেশাল কেসের মধ্যে আছে কি ইট সাজানো। ইট সাজানো তো দেখো ডাব্লিউ ইজিক্যাল টু এমজিএস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই ইট সাজানোর বিষয়টা কি, লাইক এই যে এইখানে ধরো ইট আছে, অনেকগুলো ইট আছে, তো এইটাকে আমি এখন এইখান থেকে নিয়ে যাই এইখানে তুলবো। যদি সেটা এন সংখ্যক হয়, এখানে এন সংখ্যক ইট আছে, তো এই এন সংখ্যক ইটটাকে নিয়ে গিয়ে আমি তার উপরে সাজায় রাখতেছি। তো এই সাজায় রাখতে আমার কি পরিমাণে কাজ করতে হচ্ছে, সেটার জন্য এম জি এইচ এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, যেখানে এইচটা হচ্ছে আমার ইটের এই উচ্চতাটুকু, ইটের উচ্চতা। যেহেতু একই কোম্পানির ইট আমি নিয়ে গিয়ে সাজাচ্ছি, তাহলে তাদের উচ্চতা সিমিলার, বুঝছো? সবগুলা ইটের উচ্চতা অর্থাৎ এন সংখ্যক ইটের উচ্চতাই সিমিলার। তাহলে এইখানে আমার এইচটা কি, এইচ হচ্ছে ইটের উচ্চতা, আর এম জি তো এটা জানোই, আর এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এন কোথায়, এন কি, এন হচ্ছে আমি কতগুলো ইট সাজাচ্ছি, এটা প্রশ্নে উল্লেখ করাই থাকবে। আর আরেকটা হচ্ছে ইট সোজা করা। ইট সোজা করার বিষয়টা হচ্ছে ইট ধরো সরি, ইট ধরো এইভাবে রাখা আছে, তো এইটাকে আমি এইভাবে সোজা করব, অর্থাৎ সেটা কি করব, এই যে এইভাবে সোজা করে দিব। এই ইটটাকে আমি এইভাবে সোজা করব। তো এই যে এইটা কি, তার দৈর্ঘ্য, এই দিক বরাবর তার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তার উচ্চতা। আমার তো প্রস্থের কোনো চেঞ্জ হবে না, এই উচ্চতাটা জাস্ট কি হবে, নিচে এইখানে চলে আসবে, নিচে এইখানে চলে আসবে। আর এটা কোথায় যাবে, এটা হচ্ছে এই দিক বরাবর যাবে। তো এটার অনেক বড় ইয়া আছে, যে প্রসেস আছে, কিভাবে কি হইলো ভার কেন্দ্রের সরণ দিয়ে দেখানো লাগে। তো আমি এত দেখাতে চাচ্ছি না, জাস্ট এটা তোমরা এইভাবে মনে রাখবে যে এই ডাব্লু অর্থাৎ কৃতকাজ ইকুয়াল টু এম জি, দৈর্ঘ্যের অর্ধেক মাইনাস উচ্চতার অর্ধেক, দৈর্ঘ্য ডিভাইডেড বাই টু মাইনাস উচ্চতা ডিভাইডেড বাই টু। আমাদের এখানে প্রস্থের কোনো দরকার নাই। তো এখানে আমি এই ফর্মুলাটা লিখে দিই যে এম জি দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য ডিভাইডেড বাই টু মাইনাস উচ্চতা ডিভাইডেড বাই টু। এটা এই যে ভারকেন্দ্রের সরণ দিয়ে অনেক ভালোভাবে এক্সপ্লেন করা যায়। লাইক এই যে এটা যদি এইচ হয় তাহলে এখানকার এইচ এর পরিবর্তন কতটুকু, আর এইটুকু কি, এইটুকু এ বাই টু, এ বাই টু। তারপরে এখানে এইচ কতটুকু, এইচ এর পরিবর্তন কতটুকু হয়েছে, এই যে এইচ বাই টু। তো এইটুকু ডিস্টেন্স কত, অর্থাৎ আমার উলম্ব সরণ কতটুকু হয়েছে, এইভাবে এক্সপ্লেন করতে হয়। বাট এখন যেহেতু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো এই জন্য আমি করতেছি না। আর এখন যেহেতু এই ভিডিওটা অ্যাডমিশন ডেডিকেটেড, তো এখানে এত ডিটেলসে পড়ানো যাবে না, পড়াইলে তো হইলই, একাডেমিকে এগুলো হচ্ছে পড়ানোর কথা। এখন হাতুড়ি আর পেরেক, এখন হাতুড়ি আর পেরেকের তিনটা কেস আছে। একটা হচ্ছে যদি দেয়ালটা হয় উলম্ব, অর্থাৎ আমি এইভাবে সোজা হাতুড়ি দিয়ে পিটতেছি, পিটে হচ্ছে কি করতেছি, পেরেকটাকে ভিতরে ঢুকাচ্ছি। আরেকটা হচ্ছে যদি সেইটা আনুভূমিক হয়, অর্থাৎ এইভাবে হাতুড়ি দিয়ে আমি পেরেকটা ভিতরে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে ছাদে উল্টো দিকে। এখন দেখো তো এইখানে যখন সেটা উলম্ব ভাবে আছে, তাই না, যখন সেটা উলম্ব ভাবে আছে, এই যে এটা হলো হাতুড়ি আর এটা হচ্ছে দেয়াল, এইখানে যদি আমি পেরেকটা এইভাবে পুঁতি, তাহলে এই যে আমি যে তাকে এই দিক থেকে এইভাবে নিয়ে আসতেছি, হাতুড়ির একটা বেগ আছে, অর্থাৎ সেখানে একটা গতিশক্তি আছে। তো এখানে কাজশক্তি উপপাদ্যতে যদি আমি অ্যাপ্লাই করি, দেখো তো এই পেরেকটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ধরো পেরেক আছে, আমি এখানে ছোট্ট করে দেখাই, ধরো এটা হচ্ছে পেরেক আর এটা হাতুড়ি। হাতুড়ি যখন এইটাকে আমি এই দিক বরাবর নিয়ে আসতেছি, পেরেকটা যখন ভিতরে ঢুকলো, সে কি এই যে এখানে এক্স পরিমাণে ভিতরে ঢুকছে না, এক্স পরিমাণে ভিতরে ঢুকছে, অর্থাৎ সে মাটির ভিতরে হোক আর দেয়ালের ভিতরে হোক, যখন এক্স% ঢুকতেছে, দেয়ালটা কি চুপচাপ বসে থাকবে? এই ঢোকার সময় কি দেয়ালটা ফাঁক হয়ে হচ্ছে পেরেক ঢুকে যাবে? না, পেরেককে কি করবে, একটা বাধা দানকারী একটা বল প্রয়োগ করবে, তাই না? দেয়াল হচ্ছে পেরেককে একটা বাধা দানকারী বল প্রয়োগ করবে, আর বাধা দানকারী বলটা কোন দিকে হবে, এই দিক বরাবর।
অর্থাৎ পেরেককে ঠেলা দিবে যাতে ভিতরে না ঢুকে। পেরেকটা আমার ঢুকতেছে এইদিকে আর বাধাদানকারী বল প্রয়োগ হচ্ছে এইদিকে, তাহলে দুইটা কি বিপরীত। তো এইখান থেকে 180 ডিগ্রি অ্যাপ্লাই করে, তো এখানে অনেক প্রসেস আছে, প্রসেস থেকে বের করে আমি জাস্ট এই যে এই ফর্মুলাটা লিখে দিচ্ছি, সেটা কি এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আবার দেখো যখন পেরেকটা আনুভূমিক হয়, আনুভূমিক হওয়ার সময় এই যে এইখানে থাকলো, আমি এইভাবে উঠতেছি, তাহলে এইখানে এইটার হাতুড়ির একটা কি আছে, বেগ আছে, অর্থাৎ হাতুড়ির একটা গতিশক্তি আছে। আবার এই যে এইখানে আমার কি কি কাজ হচ্ছে, একে তো এই যে পেরেকের উপরে কাজ হচ্ছে কি, যে পেরেকটা মাটির নিচে পড়তেছে আর তার বাধাদানকারী বল প্রয়োগ হচ্ছে, এই দুইটা মিলে একটা কাজ করতেছে। আবার আরেকটা কাজ কি হচ্ছে, এই যে হাতুড়ি যখন পড়লো, এই এটা কি অভিকর্ষ বলের সাথে একটা কাজ হচ্ছে না, যে অভিকর্ষ বল অর্থাৎ এমজি আমার নিচের দিকে কাজ করতেছে, আবার এইটা হচ্ছে ঢুকতেছেও নিচের দিকে, অর্থাৎ হাতুড়িও নিচের দিকেই পড়তেছে। তো এখান থেকে এই যে এফ এক্স ইকুয়াল টু এম জি এক্স প্লাস হাফ এম বি স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। আবার ছাদের ক্ষেত্রে দেখো এফ এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এক্স, কারণ কি যখন সেটা ছাদে হয় আমি এই উল্টা দিক হয়ে যখন এইভাবে মারতেছি, এমজিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এমজি নিচের দিকে কাজ করতেছে, তাহলে এইখানে এমজিটা জাস্ট মাইনাস, এমজি এক্সটা জাস্ট মাইনাস, যেহেতু 180 ডিগ্রি এই কারণে। তো এটা হচ্ছে একাডেমিকে, আশা করি এটা হচ্ছে প্রতিপাদন আকারে দেখা হয়েছে তোমাদের। যদি না দেখা হয় এখন জাস্ট একটু কষ্ট করে ফর্মুলাগুলো মনে রাখো। যখন উলম্ব দেয়াল হবে হাফ এক্স ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার, সরি এফ এক্স ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার। যখন সেটা আনুভূমিক দেয়াল হবে তখন সেটা কি হবে, এফ এক্স ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এক্স। মনে রাখার সুবিধার্থে যে যেহেতু এইটা হচ্ছে এমজি, এমজি নিচের দিকে কাজ করতেছে, তাই এমজি এইখানে কত এমজি, আর এই হাতুড়ি যেহেতু একই দিকে তাহলে এমজি এক্স। আর ছাদের দিকে তাহলে কি হয়, এমজি আমার নিচের দিকে কাজ করতেছে বাট হাতুড়ি উপরের দিকে, আমি এইভাবে পড়তেছি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে এমজি, আর এই এমজি নিচের দিকে কাজ করতেছে আর এক্সটা উপরের দিকে কাজ করতেছে, তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে এমজি এক্সটা জাস্ট মাইনাস হয়ে যাবে। তো আশা করি বুঝছো, এই ছিল তোমাদের শর্ট ভিডিও। আমি কম সময়ের ভিতরে কম্প্যাক্ট আকারে পুরো কাজশক্তি ক্ষমতাটা রিভিশন করানোর ট্রাই করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভাইয়ার সাথে থাকো, ভাইয়ার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।